গল্পবাবুর আসরে আপনাদের সকলকে স্বাগত। এবারের গল্প কাঁটায় কাঁটায় সিরিজের গল্প উলের কাঁটা তৃতীয় পর্ব। গল্পের শুরুতেই বলে নেব আগের পর্বে কি ঘটেছে। আগের পর্বটি শোনা থাকলে স্কিপ করতে পারেন 2 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তবে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বের লিংক এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। আসুন শুরু করা যাক আজকের গল্প উলের কাঁটা তৃতীয় পর্ব। আগের পর্বে যা ঘটেছে, কাশ্মীরের প্রাক্তন বিধায়ক ও বিজনেসম্যান মহাদেব প্রসাদ খুন হয়ে যান ট্রাউট প্যারাডাইসের এক লক কেবিনে। তদন্তে ডাক পড়ে সিবিআই অফিসার সতীশ বর্মনের, সঙ্গে থাকেন লোকাল থানার ওসি যোগিন্দর সিং। মহাদেব প্রসাদের ছেলে সুরজ প্রসাদ কলকাতার বিখ্যাত ব্যারিস্টার পিকে বসুকে নিয়োগ করলেন তার পিতার হত্যাকারীকে চিহ্নিত করার জন্য। তদন্তে প্রকাশ, মহাদেব প্রসাদের মৃতদেহের পাশে একটি ময়না ছিল, কিন্তু ময়নাটি মহাদেব প্রসাদের আসল পোষা ময়না নয়। পিকে বাসু জানতে পারেন এই নকল ময়নাটি মহাদেব প্রসাদ নিজেই কিনে আনেন। ওদিকে ওই লক কেবিনে পাওয়া যায় একটি বিশেষ রঙের কিছুটা উল। ওই উলের সূত্রে খোঁজ পাওয়া যায় স্থানীয় ব্যাংকে কর্মরতা রমা দাশগুপ্তার। মহাদেব প্রসাদ খুন হন যে রিভলভারের গুলিতে, সেটি ওই ব্যাংকের দারোয়ান মন বাহাদুরের, যে রমা দাশগুপ্তার বাড়িতেই থাকত। শুধু তাই নয়, রমা দাশগুপ্তার বাড়িতেই খোঁজ পাওয়া যায় মহাদেব প্রসাদের ময়নাটির। সেটি অদ্ভুত একটি বোল বলে, রমা মত মারো দ্রুম হে রাম। পিকে বাসু রমাকে সাংবাদিকদের হাত থেকে লুকিয়ে রাখতে চান। ওদিকে সুরমা খান্না মহাদেব প্রসাদের দ্বিতীয় স্ত্রী চান মহাদেব প্রসাদের ব্যবসা নিজের হাতে সামলাতে, কিন্তু জানা যায় তাদের সেপারেশন চলছিল এবং বিবাহ বিচ্ছেদ হওয়ার কথা ছিল, এবং তার বিনিময়ে সুরমা খান্না নগদ 50,000 টাকা পেতেন মহাদেব প্রসাদের কাছ থেকে, এবং সেই টাকার ব্যবস্থা করতেই তার ম্যানেজার গঙ্গারাম প্রসাদকে দিল্লি পাঠিয়েছিলেন 6 তারিখ সকালে মহাদেব প্রসাদ, যেদিন তিনি খুন হন। এখন প্রশ্ন হলো, মহাদেব প্রসাদকে কে খুন করলো? রমা দাশগুপ্তা না সুরমা খান্না, যাকে মহাদেব প্রসাদ রমা বলে ডাকতেন? নাকি তার ছেলে নিজেই তাকে খুন করলো, নাকি অন্য কেউ? এরপর সমস্ত দিনের ধকল তো বড় কম যায়নি। রাত প্রায় 10টার সময় ক্লান্ত শরীরে হাউসবোটে ফিরে এসে বাসু সাহেব আবার একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হলেন। হাউসবোটের ড্রয়িং রুমে বসে আছেন এসডিও শর্মা, সতীশ বর্মন, যোগিন্দর সিং আর একজন অফিসার আর কৌশিক। বাসু ওদের দেখে বললেন, গুড ইভিনিং জেন্টলম্যান, আপনারা আমার প্রতীক্ষাতেই আছেন মনে হচ্ছে। কি ব্যাপার, জরুরি কিছু? অপরিচিত ভদ্রলোকটি নিজে থেকেই আত্মপরিচয় দেন। আমার নাম প্রকাশ সাক্সেনা, আমি হচ্ছি এখানকার পাবলিক প্রসিকিউটর। বাসু করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে বললেন, গ্ল্যাড টু নো ইউ, আপনার সঙ্গে আমাদের কিছু জরুরি কথা আছে। সেটা অনুমান করতে অসুবিধা হয় না। কি বিষয়ে? রমা দাশগুপ্তার বিষয়ে। তার বিষয়ে কি কথা? সে বর্তমানে কোথায় আছে তা তো জানি না। সতীশ বর্মন শর্মাজির দিকে ফিরে বলল, হলো আমি বলিনি? বাসু ধীরে সুস্থে সোফায় বসে বললেন, ব্যাপারটা কি বলুন তো? প্রকাশ সাক্সেনা বললেন, আমি জানতে চাই রমা দাশগুপ্তাকে আপনি কোথায় নামিয়ে দিয়ে এলেন? আমি তাকে কোথাও নামিয়ে দিইনি, আমাদের খবর অন্যরকম। তাই নাকি? আপনি অস্বীকার করতে পারেন আজ সন্ধ্যা 6টার সময় আপনার সঙ্গে ওই মেয়েটার দেখা হয়নি শ্রীনগর বাস স্ট্যান্ডে? না, অস্বীকার করব কেন? দেখা হয়েছিল, কথাবার্তাও হয়েছিল। তারপর সে কোথায় গেছে জানি না। সতীশ বর্মন একটি স্বগতোক্তি করে, সেই পরিচিত খেলা। তারপর শর্মাজির দিকে ফিরে বলে, গরিবের কথা বাসি না হলে তো চৈতন্য হয় না, এখন দেখছেন তো। শর্মাজি এবার কথোপকথনে যোগ দেন, বলেন, মিস্টার বাসু, আপনি তো এতক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতাই করছিলেন।
এখনো তাই করছি। বেশ, আপনাদের খোলাখুলি জানাচ্ছি, শুধু সুরজ প্রসাদ নয়, রমাও আমার ক্লায়েন্ট। আমি মহাদেব প্রসাদ খান্নার মৃত্যুর রহস্যটা সমাধান করতে পেরেছি এবং সেটা আমার নিজের পদ্ধতিতে করব। আপনারা যেমন আপনাদের পদ্ধতিতে করছেন, করে যাবেন। প্রকাশ বলল, আমরা আপনার সেই ক্লায়েন্ট রমা দাশগুপ্তার সঙ্গে কথা বলতে চাই। খুব ভালো কথা, এই যান, তার সঙ্গে কথাবার্তা বলুন। সে কোথায়? বাসু বলেন, এক কথা কতবার বলবো মশাই, আমি জানি না সে কোথায়। প্রকাশ সাক্সেনা উদ্ধত ভঙ্গিতে বললেন, লোক হিয়ার মিস্টার বাসু, আপনি অস্বীকার করলে আমরা আপনাকে অ্যাক্সেসরি চার্জে ফেলতে পারি, সেটা খেয়াল করে দেখেছেন? বাসু বলেন, লোক হিয়ার মিস্টার পিপি, আপনি আমার বিরুদ্ধে কি চার্জ আনবেন তাতে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। তবে আইনের প্রসঙ্গ যদি তোলেন, তবে ওই ধারাটা আবার আপনাকে দেখতে বলবো। যতক্ষণ না আমার ক্লায়েন্টকে হত্যাকারী রূপে আপনি চিহ্নিত করছেন, ততক্ষণ আমার বিরুদ্ধে ও জাতীয় চার্জ উঠতেই পারে না। আপনারা কি বলতে চান রমা দাশগুপ্তাই খুনটা করেছে? প্রকাশ দীপ্ত স্বরে বললেন, হ্যাঁ তাই। এবার শর্মাজি বাধা দিয়ে বলে ওঠেন, ওয়েট এ মিনিট মিস্টার সাক্সেনা। তারপর বাসু সাহেবের দিকে ফিরে বলেন, আমার ধারণা হয়েছিল আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, কিন্তু বাধা দিয়ে বাসু বলেন, তাই তো করতে চাই মিস্টার শর্মা। একই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই, মহাদেব প্রসাদ খান্নার হত্যাকারীকে খুঁজে বার করা। কিন্তু পথটা বিভিন্ন হয়ে পড়েছে। আপনারা এক পথে চলছেন, আমি ভিন্ন পথে। শর্মা বলেন, তাতে আমার আপত্তি নেই, যদি আপনি আমাদের পথে বাধা সৃষ্টি না করতেন। আপনি তাই করছেন এখন। সতীশ বর্মন বলে ওঠে, উনি চিরটা কাল তাই করে এসেছেন। বাসু সে কথায় কান না দিয়ে শর্মাজিকেই উদ্দেশ্য করে বলেন, তার কারণ চিরটা কাল দেখে আসছি পুলিশ নিরপরাধীকে কাঠগড়ায় তুলে আনছে। শর্মাজি বলে ওঠেন, আপনি জানেন মার্ডার ওয়েপনটা কার তা আমরা খুঁজে বার করেছি? জানি, স্টেট ব্যাংকের দারোয়ান মন বাহাদুরের। দেশে যাবার সময় সে সেটা ওই রমা দাশগুপ্তার কাছে গচ্ছিত রেখে যায়। শুধু তাই নয়, ওই রমা দাশগুপ্তার বাড়িতেই আছে মুন্না, যাকে খুঁজছেন আপনারা। শর্মাজি অবাক হয়ে বললেন, আপনি সে কোথাও জানেন? এবং জানি ওই ময়নাটা যে অদ্ভুত বোলটা পড়ে। রমা, মত মারো, পিস্তল নামাও, দ্রুম, হায় রাম। প্রকাশ সাক্সেনা গম্ভীর হয়ে বললেন, মিস্টার বাসু, এরপরও যদি আপনি আমাদের না জানান সেই মেয়েটি কোথায় আছে, তাহলে আপনার বিরুদ্ধে আমরা অ্যাক্সেসরি চার্জ আনতে বাধ্য হব। বাসু বললেন, এ কথা আপনি আগেও বলেছেন একবার, আপনি যা খুশি তাই করতে পারেন। শর্মাও গম্ভীর হয়ে বললেন, আপনার স্ট্যান্ডটা কি? যেহেতু রমা দাশগুপ্ত আপনার ক্লায়েন্ট, তাই আপনি তাকে লুকিয়ে রাখছেন, নাকি আপনি সত্যিই জানেন না সে কোথায় আছে? আমি সত্যিই জানি না সে কোথায় আছে। সতীশ বর্মন বলল, আমার মনে হয় মিস্টার বাসুর বিরুদ্ধে আমরা চার্জ ফ্রেম করতে পারি। শর্মাজি বললেন, না, আমি বিশ্বাস করি উনি সত্যি কথাই বলছেন। উনি জানেন না যে মেয়েটি বর্তমানে কোথায় আছে। বাসু বললেন, থ্যাংক ইউ শর্মাজি। তাহলে আপনাকে আরও একটা সংবাদ জানাই। গঙ্গারামজি কি জন্য দিল্লি গিয়েছিলেন তা কি আপনাকে জানিয়েছেন? হ্যাঁ, কেন বলুন তো? এ কথা কি আপনি খেয়াল করে দেখেছেন যে মিসেস খান্না 6 তারিখে স্বয়ং আদালতে উপস্থিত ছিলেন না? শর্মাজির ভ্রুকুঞ্চন হলো। বললেন, ঠিক কি বলতে চাইছেন বলুন তো? এবং মিসেস খান্না 6 তারিখের মর্নিং ফ্লাইটে
শ্রীনগরে এসে থাকতে পারেন। সতীশ বর্মন বাধা দিয়ে বলল, আমরা সে খোঁজ নিয়েছি, প্যাসেঞ্জার লিস্টে মিসেস খান্নার নাম নেই। বাসু বলেন, তার নাম 7 বা 8 তারিখের লিস্টেও নেই, সুতরাং আমরা জানি না 6 তারিখের টিকিটখানা তিনি স্বনামে বুক করেছিলেন কিনা, এবং মৃত মহাদেব প্রসাদ তাঁর স্ত্রীকে সুরমা বলে ডাকতেন না শুধু রমা বলে ডাকতেন। সতীশ বর্মন বলে ওঠে, সেই এক প্যাঁচ, নিজের ক্লায়েন্টকে বাঁচাতে আর কোনো শিখণ্ডীকে পুলিশের সামনে মেলে ধরা। শর্মাজি গম্ভীর স্বরে বললেন, ধন্যবাদ, সবগুলো তথ্যই জানতাম, শেষেরটা ছাড়া। আচ্ছা চলি, গুড নাইট। ওরা চলে যেতেই বাসু কৌশিককে বললেন, এখনই সুরজ প্রসাদকে একটা ফোন করো, কাল ভোর 4টের সময় গাড়িটা আমার চাই। কৌশিককে নিয়ে শ্রীনগর থেকে রওনা হয়েছিলেন, তখনও রাত কাবার হয়নি, হাড় কাঁপানো শীত। পেহেলগাঁওয়ে যখন পৌঁছালেন তখন সূর্যোদয় হচ্ছে, ফাঁকা রাস্তায় বুলেটের মতো গাড়িটা চলে এসেছে। বাসু সাহেব গাড়িটা সেই মেথডিস্ট চার্চের পিছন দিকে দ্বিতীয় বাড়িটার সামনে দাঁড় করালেন। কৌশিককে নিয়ে হাঁটতে হাঁটতে তৃতীয় বাড়িখানার সামনে এসে কলিং বেল বাজালেন। গৃহস্বামিনী বোধহয় তখনও শয্যা ত্যাগ করেননি। একটু বিলম্ব হলো তাঁর আসতে। এবারও ল্যাচকি দেওয়া দরজায় অল্প ফাঁক করে বললেন, কি চাই? ও আপনারা, এ তো সকালে। বাসু বললেন, হ্যাঁ, রাত থাকতেই বেরিয়েছি। মিসেস কাপুর ফিরে এসেছেন ভেবেছিলাম, কিন্তু দরজাটা তালাবন্ধ। না, ও ফেরেনি। ভিতরে বসবেন? বাসু ইংরাজি ছেড়ে বিশুদ্ধ হিন্দুস্তানিতে বললেন, না বসবো না, আপনার বোধ হয় এখনও প্রাতকৃত্যাদি সারা হয়নি, তাই না? মহিলা সসংকোচে ইংরেজিতে বললেন, মাফ করবেন, আমি হিন্দি জানি না, কি বলছেন? ওই ময়না পাখিটাকে আর একবার দেখতে চাই। ও, কিন্তু ওটা তো ও বাড়িতে আছে। বাসু বলেন, তাহলে ও বাড়ির চাবিটাই বরং দিন, আমি একটু বাথরুমেও যাব। মিসেস কৃষ্ণমাচারীর মূর্তি অপসারিত হলো। একটু পরে ফিরে এসে একটি চাবি দরজার ফাঁক দিয়ে গলিয়ে দিয়ে বললেন, ওর বেডরুমের চাবিটা কিন্তু ও আমাকে দিয়ে যায়নি, এটা সদর দরজার চাবি। ময়নাটা বারান্দাতেই টাঙানো আছে, আর ল্যাট্রিনও ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। কৌশিক বাড়ি থেকে বেরিয়ে এসেই মিস্টার বাসুকে বলল, ভদ্রমহিলা হিন্দি একেবারেই জানেন না, তাই মুন্নার ওই বলটার অর্থগ্রহণ হয়নি। বাসু বললেন, একেবারেই জানেন না তা নয়, সেদিন যখন মুন্না বলেছিল আইয়ে বৈঠিয়ে চায়ে পিজিয়ে, তখন উনি বুঝতে পেরেছিলেন। কৌশিক বলে, তা তো বুঝলাম, কিন্তু এখন কি ময়নাটা বদল করবেন? অফকোর্স, তুমি গাড়ি থেকে ওই পাখিটাকে নিয়ে এসো, আমি এ বাড়ির দরজাটা খুলি। ময়না বদল করে ওই ভদ্রমহিলাকে ফেরত দিয়ে বাসু আবার এসে বসলেন গাড়িতে। বললেন, আমার ভয় ছিল ইতিমধ্যেই পুলিশ এটাকে না সরিয়ে নিয়ে থাকে। সে আশঙ্কাও ছিল নাকি? নিশ্চয়ই, তাই তো রাত থাকতেই চলে এসেছি। কৌশিক বলে, সতীশ বর্মন এ ভুল করলো কেন? কাল তারা বিকালের দিকে নিশ্চয়ই এখানে এসেছিল। মিসেস কৃষ্ণমাচারীকে জিজ্ঞাসাবাদও করেছে, পাখিটার অদ্ভুত বলটাও শুনেছে। তবু পাখিটাকে নিয়ে যায়নি কেন, আন্দাজ করতে পারেন? পারি, দুটো কারণে। প্রথমত, ওরা রমাকে গ্রেপ্তার করতে চায়। ওই পাখিটার টানেই রমা ফিরে আসতে পারে, এটাই ওরা আশা করেছিল। ভেবেছিল আমি এসে যদি জেনে যাই মুন্নাকে পুলিশ সিজ করে নিয়ে গেছে, তাহলে রমা আর তার বাড়িতে ফিরবেই না। দ্বিতীয়ত, ওদের থিওরি রমাই হত্যাকারী। সেক্ষেত্রে পাখিটাকে রমা বাঁচিয়ে রাখবে কেন, এটা ওরা বুঝে উঠতে পারেনি। পাখিটা যে বল পড়ছে তা শুনেও রমা ঘাবড়াচ্ছে না কেন, এটা ওদের মাথায় ঢোকেনি। এসে যাই হোক, আজ বিকেলের মধ্যেই এখানে সতীশ বর্মন আসবে এবং পাখিটাকে সিজ করবে। কেন?
কাল রাত্রে ওরা জেনেছে মহাদেব প্রসাদ তাঁর স্ত্রীকে রমা বলে ডাকতেন। সতীশ বর্মন সে কথার গুরুত্ব না দিলেও শর্মাজির অর্ডারে যোগিন্দর সিং পাখিটাকে উঠিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করবে। পহেলগাঁও থেকে আবার শ্রীনগরে যখন এসে পৌঁছলেন তখন বেশ বেলা হয়েছে, দোকানপাট সব খুলেছে। বাসু সাহেব গাড়িটাকে নিয়ে এলেন সেন্ট্রাল মার্কেটে। ইয়াকুব মিয়ার দোকানে এসে বললেন, মিয়া সাহেব, একটা উপকার করতে হবে। এই পাখিটাকে আপনার জিম্মেদারিতে দিন সাতেক রাখতে হবে, রাজি আছেন তো? আলবাত, এ আর বেশি কথা কি। বাসু সাহেব একটি 50 টাকার নোট বার করে বললেন, নিন, ধরুন। এটা কেন স্যার? আমার পাখির খোরাকি। আমি কি ওকে সোনার দানা খাওয়াবো? না, সেই জন্য নয়। প্রথম কথা, দোকানে এটাকে রাখবেন না, আপনার বাড়িতে রাখবেন। আর এটা যে আপনার কাছে গচ্ছিত রেখে গেছি সে কথাটা যেন তৃতীয় ব্যক্তি জানতে না পারে। কেমন? কোনো ক্রমেই যেন এ পাখিটা খোয়া না যায়। ইয়াকুব বলল, ঠিক আছে সাব, কিন্তু কেন বলুন তো? ঠিক তখনই বল পড়ল পাখিটা। রামা, মত মারো, মত মারো, পিস্তল নামাও, পিস্তল নামাও, দ্রুম। হায় রাম! ইয়াকুবের চোখ দুটি ছানা বড়া হয়ে ওঠে। বাসু বললেন, শুনলেন তো, এই হচ্ছে আমার 1 নম্বর সাক্ষী। সেদিন যে লোকটার ছবি দেখিয়েছিলাম তার নাম রমা প্রসাদ, ডাক নাম রমা। লোকটা যখন হত্যা করে তখন এই ময়নাটা শুনে ফেলেছিল ওই কথাগুলো। এখন বুঝছেন তো ময়নাটার দাম কত? ওর কিছু ভালো মন্দ হয়ে গেলে পুলিশ কিন্তু আপনাকেই সন্দেহ করবে। এই জন্যই মাত্র 7 দিনের খোরাকি বাবদ নগদ 100 টাকা দিচ্ছি। খুব সাবধান, ওকে একেবারে লুকিয়ে রাখবেন। 50 টাকা এখন দিয়ে গেলাম, আবার 50 টাকা এই বাবু দেবেন দিন সাতেক পরে যখন ময়নাকে ডেলিভারি নিতে আসবেন। ঠিক হ্যায়? ইয়াকুব মস্ত সেলাম করে বলল, বেফিকার রহিয়ে সাহাব। সেন্ট্রাল মার্কেট থেকে বেরিয়ে এলেন যখন, তখন সূর্য মধ্য গগনে। বাসু বললেন, এ বেলার মতো খেল খতম, চলো হাউস বোটে ফিরি। হাউস বোটে চুপচাপ বসে আছেন রানী দেবী, নিতান্ত একা। মধ্যাহ্ন আহার শেষ হলে বাসু বললেন, কৌশিক, তুমি এবেলা রানীকে নিয়ে নৌকায় করে একটু ঘুরে এসো। ইচ্ছে করলে গাড়িতেও যেতে পারো, কারণ আমার গাড়ি লাগবে না। আপনি এবেলা তাহলে কি করবেন? আমি এই হাউস বোটেই থাকবো, একটু থিঙ্ক করব। এই থিঙ্ক করা ব্যাপারটার সঙ্গে রানী দেবী ঘনিষ্ঠভাবেই পরিচিত। উনি এখন হুইস্কির বোতল নিয়ে বসবেন পাইপ ধরিয়ে। বাইরে যদি সাইক্লোন হতে থাকে, পায়ের নিচে ভূমিকম্পে মাটি দুফাঁক হয়ে যায়, উনি টের পাবেন না। কায় মনোবাক্যে উনি বুঁদ হয়ে থাকবেন ওই থিঙ্ক করার ব্যাপারে। রানী দেবী লক্ষ্য করে দেখেছেন, প্রতিবারই রহস্য সমাধানের শেষাশেষি কয়েক ঘন্টা এইভাবে অন্তর্লীন চিন্তায় উনি মগ্ন চৈতন্য হয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই জাগর জগতে ফিরে এসে একটা স্বগতোক্তি করেন, লোকটা কে বুঝতে পারছি, কেন করেছে তাও বোঝা যাচ্ছে, কিন্তু প্রমাণ করব কি করে? বেলা 1টা নাগাদ কৌশিক আর রানী দেবী বেরিয়ে গেলেন নৌকাতেই। বাসু বোতলটা টেনে নিলেন। তন্ময়তা ভাঙল খোদা বক্সের ডাকে, যখন সে ফুটখানেক দূরত্বে এগিয়ে এসে তৃতীয়বারের জন্য বলল, হুজুর। চমকে জেগে উঠে বললেন, ক্যা বাত, ক্যা হুয়া? একই আর্জি তৃতীয়বার পেশ করলো খোদা বক্স। ছোটা হুজুর আয়ে হ্যায়, আপকো সালাম দিয়া। বাসু ঘড়িতে দেখলেন বেলা 4টে। হাউস বোটের জানলা দিয়ে নজর পড়ল পড়ন্ত রৌদ্রে ঝিলাম ঝিমোচ্ছে। দূরে সারি সারি গাছের পাতায় সোনা গলানো রোদ। মনকে গুটিয়ে আনলেন সেদিক থেকে। বললেন, ঠিক হ্যায়, मैं अभी आता हूँ।
খেয়াল হলো শীত করছে। দুপুরে শুধু পাঞ্জাবি গায়ে বসেছিলেন। হুইস্কির কল্যাণী বোধহয় টের পাননি। প্রখর রৌদ্রতাপ অবস্থিত হয়েছে অপরাহ্নের নিরুত্তাপ পদক্ষেপে। ঘর ছেড়ে করিডোরে পা দিয়েই আবার ফিরে গেলেন। শালটা খুলে নিয়ে গায়ে জড়ালেন। বাইরের ঘরে এসে দেখেন সুরজপ্রসাদ এবং গঙ্গারামজি এসেছেন। ওরা কিছু বলার আগেই নিজে থেকে বলে ওঠেন, আপনাদেরই ফোন করতে যাচ্ছিলাম। ইতিমধ্যে আরও কিছু তথ্য সংগ্রহ করা গেছে। কাল রাত্রেই তোমাদের বলেছিলাম আমি মুন্নার তল্লাশ করছি। মুন্নাকে খুঁজে পাওয়া গেছে। সে আছে রমা দাশগুপ্তের বাড়িতে পহেলগাঁওয়ে। সে নাকি একটা অদ্ভুত বোল পড়ছে, রমা মত মারো, পিস্তল নামাও, দ্রুম, হায় রাম। এখন প্রশ্ন হচ্ছে ময়নাটা একথা কেন বলছে? তোমরা আন্দাজ করতে পারো? সুরজ বলে, এর তো একটাই জবাব। লোকটা যখন পিতাজিকে গুলি করে তখন মুন্না সেখানে ছিল হয়তো। আমি তো সেদিনই বলেছি মুন্নার অদ্ভুত ক্ষমতা আছে। একবার মাত্র শুনেই কখনো কখনো সে বোল তুলে নিতে পারত। তা পুলিশ কি মুন্নাকে সিজ করেছে? পুলিশ এখনো খবরটা জানতে পারেনি। আমি রমার কর্মস্থল থেকে ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে গিয়েছিলাম। পহেলগাঁওয়ে মেথডিস্ট চার্চের পিছনে 3খানা বাড়ি। তার মাঝের বাড়িটাই রমার, কিন্তু ওর বাড়িতে তালা ঝুলছে। ওর প্রতিবেশিনী বলেন রমা কোথায় গেছে কেউ জানে না। সুরজ বলে, তাহলে আপনি কেমন করে মুন্নাকে দেখলেন? ওর বাড়ির পিছনের বারান্দায় খাঁচাটা ঝোলানো আছে। আমি দূর থেকে দেখেছি মাত্র। ওর বোল সকর্ণে শুনেও এসেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে রমা কে? রমা দাশগুপ্তা না সুরমা খান্না? গঙ্গারামজি বললেন, রমা দাশগুপ্তা হতে পারে না, কারণ তাহলে সে ওই পাখিটাকে এতদিন জিন্দা রাখতো না। তারপর সুরজের দিকে ফিরে বললেন, তোমার মনে আছে নিশ্চয়ই খান্নাজি মিসেস খান্নাকে রমা বলে ডাকতেন। বাসু বলেন, কিন্তু মুশকিল হচ্ছে এই যে সুরমা দেবীর একটা বজ্র আঁটুনি অ্যালিবাই আছে। গঙ্গারাম বলেন, তাই নাকি? সেটা কি? মিসেস খান্না প্লেনের টিকিট সংগ্রহ করতে না পেরে 6 তারিখ ভোর দিল্লি থেকে রওনা হন। শ্রীনগর এসে পৌঁছান 6 তারিখ সন্ধ্যায়। বাসে ওর সহযাত্রী ছিলেন এমন একজন ভদ্রলোক যিনি সন্দেহের অতীত। গঙ্গারাম বলেন, কে তিনি? বাসু সে কথা কানে না নিয়ে বললেন, ওই দুজন ছাড়া রমা নামের আর কাউকে তোমরা চেনো? দুজনেই জানালেন তেমন কোনো লোকের কথা ওরা মনে করতে পারছেন না। বাসু বললেন, তাহলে পাখিটা ওই বলছে কেন? সুরজ বলে, ময়নাটার কথা মুলতবি থাক। যে জন্য আমরা এখানে এসেছি সে কথাই বলি। পিতাজির যে সিন্দুকটা আমাদের বাড়িতে আছে তাতে কিছু কাগজপত্র এবং গয়না ছিল বটে, কিন্তু কেস ছিল না। পিতাজি যে সুটকেসটা লক্ষ্মীবেনে পাওয়া গেছে তাতে একটি গোদরেজের নম্বরই চাবি ছিল। ব্যাংক অফ ইন্ডিয়াতে খোঁজ নিয়ে জানা গেল যে তাদের ভোল্টের লকারের চাবি সেটা। এইমাত্র আমি সেখান থেকেই আসছি। ভোল্টে ছিল কিছু দলিলপত্র, কিছু শেয়ারের কাগজ, আর একটা খামে 430খানা 100 টাকার নোট, আর এই উইলটা। এই দেখুন, বিশেষ করে এই প্যারাগ্রাফটা। যেহেতু আমি আমার স্ত্রী শ্রী সুরমা খান্নার সঙ্গে গত বছর 22শে আগস্ট তারিখে একটি চুক্তি করেছি যে আমার স্ত্রী সুরমা খান্না একতরফা বিবাহ বিচ্ছেদের আবেদন করবেন এবং আমি কোনো আপত্তি পেশ করব না, এবং আমার আপত্তি বা প্রতিবাদ না থাকায় তিনি একতরফা বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাইবেন। সেই কারণে তার বাকি জীবনের ভরণ পোষণ ও বিবাহ বিচ্ছেদের খেসারত বাবদ উনি উক্ত বিবাহ বিচ্ছেদ সম্পাদন সাপেক্ষে আমার নিকট থেকে এককালীন 50,000 টাকা লাভ করবেন। সেই হেতু
আমি আমার উইলে উপযুক্ত স্ত্রী শ্রী সুরমা খান্নার জন্য কোনো সম্পত্তি রাখিয়া যাইতেছি না, যেহেতু আমি মনে করি তার বাকি জীবনের ভরণ পোষণ এবং বিবাহ বিচ্ছেদ খেসারত বাবদ ওই 50,000 টাকা যথেষ্ট, ন্যায্য এবং পর্যাপ্ত। উল্লেখ থাকে যে বিবাহ বিচ্ছেদ ডিক্রি আদালত কর্তৃক গ্রাহ্য হইবার পূর্বেই যদি কোনো কারণে আমার দেহান্তর ঘটে, তবে পূর্ব বৎসরের ওই 22 আগস্টের চুক্তি অনুযায়ী আমার স্ত্রী শ্রী সুরমা খান্না আমার সম্পত্তি হইতে ওই 50,000 টাকাই শুধু পাইবেন, তাহার আর কোনো দাবি দেওয়া গ্রাহ্য হইবে না। সেই কারণে এই উইলে আমার সম্পত্তির আংশিক ওয়ারিশ স্বরূপ আমি তাহার উল্লেখ করি নাই। আমার মৃত্যুর পূর্বে অথবা পরে ওই 50,000 টাকায় তিনি শুধু পাইবেন। তদ্ভিন্ন আমার শেয়ার, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট প্রভৃতি হইতে আমার একান্ত সচিব শ্রী গঙ্গারাম যাদব তাঁর একনিষ্ঠ সেবা ও বন্ধুত্বের প্রতিদান স্বরূপ 10,000 টাকা পাইবেন। তদ্ভিন্ন বর্ণিত সূচি অনুযায়ী আমার ব্যক্তিগত ভৃত্য, ড্রাইভার, কর্মচারী নগদে 5,000 থেকে 500 টাকা আমার স্নেহের দান স্বরূপ লাভ করবেন। এই অর্থ প্রদান করার পর আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি আমি আমার একমাত্র পুত্র কল্যাণীয় শ্রীমান সুরজ প্রসাদ খান্নাকে নিগূঢ় সত্ত্বে প্রদান করিয়া যাইতেছি। প্রকাশ থাকে যে আমার সোপার্জিত সম্পত্তি ব্যতি রেখে আমার পৈতৃক সম্পত্তির অর্ধাংশ আমার পিতৃদেব আমার ভ্রাতা শ্রীমান প্রীতম প্রসাদ খান্নাকে দান করিয়া গিয়াছিলেন, এবং পরে আমার ভ্রাতা প্রীতম তাহার পৈতৃক সম্পত্তি আমাকেই নিগূঢ় সত্ত্বে দান করিয়া সংসার ত্যাগ করে। আইনত সে সম্পত্তি বর্তমানে আমার। তবু আমি একান্তভাবে আশা রাখি যে যদি কোনোদিন শ্রী প্রীতম আমার পুত্রের সাক্ষাতে ফিরিয়া আসে, তাহা হইলে শ্রীমান সুরজ এমন ব্যবস্থা করিবে যাহাতে প্রীতম অর্থ কষ্ট সহ্য করিতে বাধ্য না হয়। শর্ত সাপেক্ষে নিগূঢ় সত্ত্বে উইল সম্পাদন করা আইনত গ্রাহ্য নহে, এ বিষয়ে আমি অবগত আছি। ইহা আমার পুত্রের নিকট অনুরোধ মাত্র। পাঠ শেষ করে সুরজ বলে, এখন বলুন স্যার, যদি প্রমাণিত হয় বিবাহ বিচ্ছেদের ডিক্রি লাভের পূর্বেই পিতাজির দেহান্তর হয়েছিল, তাহলে কি বিমাতার সে সম্পত্তিতে কোন অধিকার বর্তায়? বাসু বললেন, না, উইলের বয়ান এমন নিখুঁতভাবে ছকা যে সুরমা দেবী ওই 50,000 টাকার বেশি কিছুই দাবি করতে পারবেন না। তুমি বরং বলো তোমার চাচাজি প্রীতম প্রসাদের কথা। কি বলবো, আমি জীবনে তাকে কোনোদিন দেখিনি। যতদূর জানি পিতাজির সঙ্গে ইদানিং তার কোনো যোগাযোগ ছিল না। অবশ্য তিনি যদি কোনোদিন সশরীরে উপস্থিত হন এবং নিজের পরিচয় প্রমাণ করতে পারেন, তবে নিশ্চয়ই আমি তাকে সম্পত্তির অংশ দেব। শুধু তাই নয়, আমি আমার বিমাতাকেও স্বেচ্ছায় বেশ কিছু টাকা দেব। বাসু সবিস্ময়ে বলেন, কাকে? সুরমা দেবীকে? আগে না, রমা দেবীকে। তিনি কোথায় আছেন জানেন? না, এখনো জানি না। সুরজ বলে, আপনাকে একটা কথা খোলাখুলি জিজ্ঞেস করি, আপনি কি মনে করেন যে রমা দেবী কোনোভাবে জঘন্য ব্যাপারটার সঙ্গে জড়িত? বাসু বললেন, না, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি সে জড়িত নয়, কিন্তু পুলিশ যদি একবার তাকে ধরতে পারে তাহলে তাকে বাঁচানোও খুব কঠিন হয়ে যাবে। কেন কঠিন কেন? আনুষঙ্গিক তথ্য, যাকে বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, তার আমার বিরুদ্ধে অত্যন্ত জোরালো। হত্যাপরাধ প্রমাণ করতে 3টি জিনিসের দরকার: উদ্দেশ্য, সুযোগ এবং অস্ত্র। আর হত্যাপরাধ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় অ্যালিবাই, অর্থাৎ হত্যার সময় সে যে অন্য কোথাও ছিল তার প্রমাণ। বেচারির অবস্থা দেখো। যশোদা কাপুরের ছদ্মনামে মহাদেব ওকে বিবাহ করেন। তিনি যে বিবাহিত এই তথ্যটা গোপন করে। এর চেয়ে অনেক সামান্য কারণে স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে খুন করেছে।
অসংখ্য কেস হিস্ট্রি তার আছে। দ্বিতীয়ত সুযোগ, রমা জানতো কোন লক কেবিনে তাকে পাওয়া যাবে। তৃতীয় অস্ত্র, সেটা মন বাহাদুর ওরই জিম্মায় রেখে গিয়েছিল। আর বেচারির কোনো অ্যালিবাইও নেই। কি জানো সুরজ, আইন যাকে বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। ফ্যাক্ট বা তথ্য হচ্ছে ঢোঁড়া সাপ, যেভাবে তাকে ইন্টারপ্রেট করবে, যে চোখে তাকে দেখবে, তাতেই ফ্যাক্টের ফনায় বিষ জমে উঠবে। গঙ্গারামজি বলেন, তাহলে কেন মনে করছেন যে রমাদেবী ও কাজটা করেনি? যেহেতু আমি প্রমাণ পেয়েছি। কি প্রমাণ তা আমি বলবো না, কারণ রমাও আমার ক্লায়েন্ট। তাছাড়া আমি নিশ্চিত ঘটনার সময় মুন্না ওই কেবিনে ছিল না। সুরজ বলে, আমাদের কি উচিত নয় পুলিশকে জানানো যে মুন্না এখন কোথায় আছে তা আমরা জানতে পেরেছি? কি দরকার, ওরা ওদের পথে চলুক, আমরা আমাদের পথে অগ্রসর হব। আমি বরং তোমার মায়ের সঙ্গে আর একবার কথা বলতে চাই। কিন্তু তিনি যে কোথায় আছেন তা তো আমরা জানি না। আপনি কাল চলে আসার পরেই ওরা দুজন মালপত্র নিয়ে চলে যান। ঘন্টা দুয়েক পরে টেলিফোন করে জানতে পারি যে ওরা ওই হোটেল ছেড়ে চলে গেছে। কোথায় গেছেন তা কিছু বলে যাননি। এই সময়ই কৌশিক আর রানী দেবী ফিরে এলেন। সুরজ ও গঙ্গারাম বিদায় হলেন। ওরা মার্কেটিং করে এসেছেন, সেসব দেখাতেই কিছু সময় গেল। তারপর খোশ গল্প চলল কিছুক্ষণ। আরও ঘন্টাখানেক পর বাসু সাহেব বললেন, সুরজকে একবার ফোনে ধরো তো। কৌশিক ফোন তুলে নিয়ে ডায়াল করলো। একটু পরেই সাড়া দিল সুরজ। বাসু তাকে বললেন, একটা কথা গঙ্গারামজিকে জিজ্ঞেস করা হয়নি। তোমার পিতাজি কি গঙ্গারামকে কোনো নগদ টাকা দিয়েছিলেন দিল্লি যাবার রাহা খরচ বাবদ? সুরজ বলল, তা তো ঠিক জানি না, কেন বলুন তো? তুমি গঙ্গারামজিকে একটু জিজ্ঞেস করে আমাকে জানাবে। আমি টেলিফোনটা ধরে আছি। চাচাজি তো এখন নেই, ওর রাত্রে কোথায় নিমন্ত্রণ আছে, সেখানেই গেছেন। ফিরতে রাত হবে, কাল সকালে আপনাকে জানাবো। বাসু বললেন, না সুরজ, তাহলে সারা রাত আমার ঘুম হবে না, আমি জেগেই আছি। গঙ্গারামজি ফিরে এলে যেন আমাকে ফোন করে খবরটা জানান। সুরজ স্বীকৃতি সহ শুভরাত্রি জানিয়ে লাইন কেটে দিল। কৌশিক বলল, ওই খবরটা কি অত্যন্ত জরুরি? তা না হলে আমি মিছি ব্যস্ত হচ্ছি কেন? যাই হোক, বাসু সাহেবকে বিনিদ্র রজনী যাপন করতে হলো না। গঙ্গারাম রাত প্রায় 11:15টায় টেলিফোন করে জানালো 10টা তারিখ তার মালিক গঙ্গারামজিকে 10খানি 100 টাকার নোট দিয়ে বলেছিলেন, যদি দিল্লি যেতে হয় তাই পথ খরচটা রাখো। আমি টেলিফোনের নির্দেশ দিলেই তুমি ফিক্সড ডিপোজিটগুলো নিয়ে দিল্লি চলে যাবে। বাসু বললেন, থ্যাংক ইউ। গঙ্গারাম প্রশ্ন করেন, এ খবরটা হঠাৎ জানতেই চাইছেন কেন? ডেবিট ক্রেডিট মেলাতে, ও আপনি বুঝবেন না। পরদিন সকালে প্রাতঃকৃত্যাদি সেরে বাসু সাহেব প্রাতরাশের টেবিলে এসে দেখেন ডাইনিং টেবিলে খোদা বক্স 4 জনের 4খানা প্লেট সাজিয়েছেন। রানী দেবী আর কৌশিকী শুধু নয়, প্রাতরাশে বসে আছে সুজাতাও। হে কি, তুমি তুমি কোথা থেকে, কখন এসেছো? সুজাতা বলে, এই মিনিট 15। আমি ফেল্লু মেরেছি বাসু মামু। আপনার পাহাড়ি ময়না আমার চোখে ধুলো দিয়ে সটকেছে। বাসু শখ হবে বললেন, যেমন দেবা তেমন দেবী। তোমরা দুজনেই সমান। এমন করলে তোমাদের সুকৌশলী চলবে কেমন করে? রানী ওকে ধমক দেন, তুমি আর ওকে বকো না তো, বেচারি এমনিতেই একেবারে ভেঙে পড়েছে। বাসু সাহেব জোড়া পোচের প্লেটটা টেনে নিয়ে বললেন, শেকল কাটলো কি করে? আমরা একটা হোটেলে উঠেছিলাম এই শ্রীনগরে, নাম ভারিয়ে, ডবল বেডরুম। আমরা 2 বোন এই পরিচয়ে। কাল সারাদিন দুজনে একসঙ্গে ছিলাম। হোটেল ছেড়ে সারাদিনে একবারও বার হইনি। ও বেশ গল্পগুজব করছিল।
আমি স্বপ্নেও ভাবিনি যে ও পালাবার তালে আছে। ও বরং ভাব দেখাচ্ছিল যেন আপনার ছত্রছায়ায় এসে ও নিশ্চিন্ত বোধ করছে। যশোদা কাপুরের সাথে ওর প্রেম কি করে হলো সেই গল্পই শোনালো সারাদিন। রাত্রে দরজাটা বন্ধ করে চাবি আমি বালিশের নিচে রেখেছিলাম, তাই প্রথম রাতে ও পালাতে পারেনি। পরদিন যখন দেখলাম ওর পালাবার কোনো ইচ্ছাই নেই, তখন আমি একটু অসাবধান হয়ে পড়ি। কাল রাত্রে দরজাটা ভিতর থেকে বন্ধ করে চাবি কি হলে রেখেই শুয়ে পড়েছিলাম। আজ ভোরবেলা উঠে দেখি পাশের বিছানাটা খালি। প্রথমে ভেবেছিলাম ও বুঝি বাথরুমে আছে, তারপরই নজর হলো যে টেবিলের উপরে চাবিটা রাখা আছে আর তার নিচে একখণ্ড কাগজ চাপা দেওয়া। এই দেখুন। এক লাইনের চিঠি। কিছু মনে করো না ভাই, চলে যাচ্ছি। কৌশিক বলে, পালালো কেন? কোথায় যেতে পারে? বাসু বলেন, ও গেছে পহেলগামে তার দোরাজ থেকে এক বান্ডিল চিঠি বার করে আনতে। নিতান্ত ছেলে মানুষই আর কি। রানী বলেন, তা ছেলে মানুষই করবে না? বাসু ধমক দিয়ে ওঠেন, ছেলে মানুষ? জানো ওর বয়স কত? রানী বলেন, বছর দিয়ে কি ছেলে মানুষই মাপা যায় নাকি? বিকেলবেলা বাসু সাহেব একটি টেলিফোন পেলেন। রিসিভারটা তুলে নিয়ে আত্মঘোষণা করা মাত্র ও প্রান্ত থেকে শর্মাজি বললেন, দুঃসংবাদ আছে মিস্টার বাসু, মানে আপনার তরফে। বুঝেছি, আমার ক্লায়েন্টকে আপনারা খুঁজে পেয়েছেন। হ্যাঁ, শুধু খুঁজেই পাইনি, তাকে হাতে নাতে ধরা হয়েছে। হাতে নাতে মানে? পুলিশ আজ সকাল 10টা নাগাদ ওকে ওর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তখন ও অর্গলবদ্ধ ঘরে বসে একরাশ এভিডেন্স পড়াচ্ছিল, আর ওর বারান্দায় মরে পড়েছিল সেই মুন্না। মরে পড়েছিল? রমা মেরেছে? তাছাড়া আবার কি? বাসুর কণ্ঠস্বরে বিস্ময়। বললেন, সে কেন মারতে যাবে? পাখিটা কি বল পড়ে তা আপনি নিশ্চয় ভুলে যাননি। সে কথা নয় মিস্টার শর্মা, আপনি কি কোনো যুক্তি নির্ভর সিদ্ধান্তে আসতে পেরেছেন? সেক্ষেত্রে এতদিন কেন ওই মেয়েটি এমন একটা মারাত্মক এভিডেন্সকে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রাখলো? কেন তাকে ঘটনাস্থলেই মেরে ফেললো না? মিস্টার বর্মন বলছেন হয়তো পাখিটা এই নতুন বলটা সম্প্রতি পড়তে শুরু করেছে। উনি ক্রিমিনোলজি বিষয়ে এক্সপার্ট। টু হেল উইথ বর্মন অ্যান্ড হিজ এক্সপার্ট ওপিনিয়ন। আপনি নিজে বিশ্বাস করতে পারেন একটা বোল পড়া পাখি একটা বাক্য একবার মাত্র শুনে 10-12 দিন সেটা স্মৃতিতে পুষে রাখলো, তারপর হঠাৎ একদিন বোলটা পড়তে শুরু করলো? যে কোনো প্রাণী বিজ্ঞানীকে জিজ্ঞেস করলেই। ওকে থামিয়ে দিয়ে শর্মাজি বললেন, বাই দ্য ওয়ে, মিসেস সুরমা খান্না কোথায় গেছেন আপনি জানেন? না, আমরা কেউই জানি না। আপনি কি তার অ্যালিবাইটা যাচাই করতে পেরেছেন? তার কোনো অ্যালিবাই আছে নাকি? সেটাই তো আমার প্রশ্ন। আমরা তার সঙ্গে যোগাযোগই করতে পারছি না। আশ্চর্য মানুষ, স্বামী মারা গেছেন আর এখন উনি এমন ভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন কেন? এবং সেটা আমারও প্রশ্ন। সে যাই হোক, যে জন্য আপনাকে ফোন করেছি তার আসল কারণটা এবার বলি। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ আপনার সঙ্গে একবার দেখা করতে চান। কাল কখন আপনার সময় হতে পারে? সাক্ষাৎটা কোথায় হবে? পহেলগামে? না না, শ্রীনগরেই। ধরুন যদি কাল 9:30 নাগাদ আপনাকে পিক আপ করে নি, অসুবিধা আছে কিছু? তার আগে আমি আমার ক্লায়েন্টের সঙ্গে একবার দেখা করতে চাই। সে কোথায় আছে? আই মিন রমা দাশগুপ্তা। শ্রীনগরের জেল হাজতে। তাহলে আপনি অনুগ্রহ করে ব্যবস্থা করে দেবেন যাতে কাল 8টার সময় আমি জেল হাজতে ওর সঙ্গে দেখা করতে পারি। তারপর আপনার অফিসে 9টায় যাব। গাড়ি পাঠাবার দরকার নেই, সুরজের গাড়িতেই যাব। দ্যাটস অল রাইট। একটা কথা, আপনাদের ডিস্ট্রিক্ট জাজের নামটা কি? জাস্টিস জেপি লাল। ও, জাস্টিস জগদানন্দ প্রসাদ লাল।
হ্যাঁ, আপনি চেনেন? নিশ্চয়ই। ভারতবর্ষের এমন কোনো প্র্যাকটিসিং লয়ার নেই যে তার নাম জানে না। আইনের ওপর অনেকগুলি মৌলিক গ্রন্থ তিনি লিখেছেন। ইট উড বি রিয়াল অনার টু মিট হিম। জেল হাজত সংলগ্ন একটি বিশেষ কক্ষে বসেছিলেন বাসু সাহেব। এ ঘরেই অভিযুক্ত আসামিরা তাদের উকিল বা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে। ওকে একটি চেয়ারে বসিয়ে রেখে মেয়ে কয়েদিদের মেট্রন ভিতরে গিয়েছে অভিযুক্তাকে নিয়ে আসতে। শর্মাজি পূর্বাহ্নেই সব ব্যবস্থা করে দিয়েছেন। বাসু সাহেব ঘরটিকে লক্ষ্য করে দেখছিলেন। দেয়ালে একটাও ছবি নেই, ব্লিচিং পাউডারের একটা উগ্র গন্ধ। এই সূর্য করজ্জ্বল দিনের প্রথম প্রহরেও ঘরের ভেতরটা আলো আঁধারি। একটা বুক চাপা দীর্ঘশ্বাস যেন আটকে আছে। একটু পরেই মেট্রন নিয়ে এলো রমা দাশগুপ্তাকে। ঘরে ঢুকিয়ে দিয়ে বাসু সাহেবকে বলল, मैं बाहर रहूंगी। দরজাটা টেনে দিয়ে সে চলে যায়। রমা ওকে দেখে ম্লান হাসলো। দরজার কাছেই সে দাঁড়িয়েছিল। বলল, আবার কেন এসেছেন? আপনার পরামর্শ অগ্রাহ্য করেই তো এই বিপদ ডেকে এনেছি। তবু আপনার উৎসাহে ভাটা পড়েনি। বাসু শুধু বললেন, বসো ওই চেয়ারটায়, কথা আছে। রমা বসলো, সপ্রতিভভাবে বলল, কথা সব ফুরিয়ে গেছে বাসু সাহেব। এখন শত চেষ্টা করলেও আপনি আর আমাকে বাঁচাতে পারবেন না। বাসু বলেন, আমি কিন্তু অতটা নিরাশ নই। হ্যাঁ, তোমার বিরুদ্ধে ওরা অনেকগুলি এভিডেন্স দাখিল করবে বটে, কিন্তু তোমার সপক্ষেও যুক্তি কম নয়। রমা এ কথায় আশ্বস্ত হলো না একটুও। ম্লান হেসে বলল, এটা আপনাদের একটা বাধা বুলি, তাই না ব্যারিস্টার সাহেব, অভিযুক্তের মনোবল ফিরিয়ে আনতে? বাসু বলেন, তুমি এবার আমাকে সব কথা খুলে বলবে? সেটা নিতান্তই পণ্ডশ্রম। আমি বেশ বুঝতে পারছি এ দুনিয়ায় আমার দুকড়ি সাতের খেলা শেষ হয়ে গেছে। পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমার। যে মানুষটাকে ভালোবাসলাম এতদিন পরে সে মাত্র 7 দিনের মধ্যেই আমাকে ছেড়ে চলে গেল। আর ভাগ্যের কি প্রহসন দেখুন, ওরা বলছে আমি নাকি নিজের হাতে সেই মানুষটাকেই খুন করেছি। আমি আমি হঠাৎ গলাটা ধরে এলো ওর। অসীম মনোবলে উদ্গত অশ্রুকে সংবরণ করে বলল, না, যা ভাবছেন তা নয়। আমি কান্নায় ভেঙে পড়ব না, কারণ সত্যি বাঁচতে আর ইচ্ছা নেই আমার। আচ্ছা, একটা কথা, ওরা ফাঁসির বদলে যাবজ্জীবন দেবে না তো? বাসু বলেন, রমা, তুমি তো বুদ্ধিমতী, এরকম পাগলামি করছো কেন? আমি তোমাকে অহেতুক মিথ্যা বলে উৎসাহ যোগাচ্ছি না। আমি অন্তর থেকে বিশ্বাস করেছি তুমি খুন করনি। বললে তুমি বিশ্বাস করবে রমা, কি যুক্তিতে আমি ওই সিদ্ধান্তে এসেছি। একটি মাত্র যুক্তি, কে খুন করেছে, কেন খুন করেছে তা আমি জানি, কিন্তু যে ধরনের প্রমাণের সাহায্যে তাকে অপরাধী বলে চূড়ান্তভাবে চিহ্নিত করা যায় সে ধরনের প্রমাণ আমার হাতে নেই। তুমি আমার সঙ্গে সহযোগিতা না করলে, সব তথ্য আমার হাতে তুলে না দিলে আমি কেমন করে লড়ব? ধীরে ধীরে অবসন্নতার একটা মেঘ যেন সরে গেল মেয়েটির মুখের উপর থেকে। বলল, আপনি জানেন কে খুন করেছে, কেন করেছে? বাসু নীরবে শিরশ্চালনে সম্মতিসূচক প্রত্যুত্তর করলেন, কে সে? আমাকে বলতে কি বাধা? না, তোমাকেও এখন বলা যাবে না। তবে তুমি তো আমার পদ্ধতি জানো। সওয়াল জবাবের মাধ্যমে আদালতেই অপরাধীকে আমি চূড়ান্তভাবে চিহ্নিত করি। আমি শুধু চাইছি তুমি আমাকে সে ব্যাপারে সাহায্য করে যাও শুধু। সোজা হয়ে বসলো রমা। সে বলল, বেশ, বলুন কি জানতে চাইছেন? প্রথমে বলো, কেন তুমি আমার অবাধ্য হলে? কেন সুজাতার চোখকে ফাঁকি দিয়ে পহেলগাঁও গিয়েছিলে? ওর চিঠিগুলো পুড়িয়ে ফেলতে। আপনি বলেছিলেন পুলিশে সেগুলি নিয়ে যাবে, পড়বে, আদালতে দাখিল করবে। আমি সেটা চাইনি, তাই।
কি এমন মারাত্মক কথা ছিল সেসব চিঠিতে? এতক্ষণে হাসলো মেয়েটি, বলল, মারাত্মক কথা কিছুই ছিল না, কিন্তু চিঠিগুলো এমনই ব্যক্তিগত যে কি বলবো। আদালতে সেগুলো পড়া হচ্ছে মনে করলেই আমার আপাদমস্তক জ্বালা করতে থাকে। কেমন করে বোঝাবো আপনাকে বুঝতে পারছি না। এ শুধুই একটা সেন্টিমেন্টাল অনুভূতি। বাসু বললেন, ঠিক আছে, বুঝিয়ে বলতে হবে না, আমি বুঝতে পারছি, কিন্তু তাহলে তুমি মুন্নাকে মেরে ফেললে কেন? ওই কথাটা পুলিশেও জিজ্ঞাসা করেছিল। কি আশ্চর্য, আপনারা সত্যিই বিশ্বাস করছেন যে ওকে আমি মেরে ফেলেছি? তুমি মারোনি? নিশ্চয়ই না, আমি তাকে কেন মারতে যাব? হয়তো তুমি ওর একটা অদ্ভুত বল শুনেছিলে। জানি, কিন্তু সেটা তো সেই প্রথম দিন থেকেই বলছে, সেই 2রা সেপ্টেম্বর থেকে। তখন তো উনি বেঁচে, উনিই তো নিজের হাতে ওটাকে আমার কাছে দিয়ে গেলেন। মুন্না তো আদৌ কোনোদিন ওই লক কেবিনে যায়নি। তাহলে কে মারলো তুমি কখন সেটা জানতে পারলে? শ্রীনগর থেকে আমি ভোর 6:15 বাসে রওনা হয়েছিলাম। 9টা নাগাদ বাড়িতে এসে পৌঁছাই। পাশের বাড়ি থেকে চাবি নিয়ে ঘর খুলে চিঠিগুলো পোড়াতে শুরু করি। তার মিনিট 10-এর মধ্যেই সদর দরজায় কে কড়া নাড়ল। খুলে দেখি একজন পাঞ্জাবি পুলিশ অফিসার আর একজন লোক। তারা তখনই বললেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তারা আমার সামনেই ঘরটা সার্চ করলেন। তারাই আবিষ্কার করলেন যে মুন্না মরে পড়ে আছে খাঁচায়। ইউনিফর্ম যিনি পরেননি তিনি বাঙালি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে পাখিটাকে এভাবে মেরেছেন কেন। আমি বললাম আমি মারিনি। তখনই ওই পাঞ্জাবি অফিসারটা ইংরেজিতে বললেন যে মিস দাশগুপ্তা, আপনি আমাদের প্রশ্নের জবাবে যা যা বলেছেন বা বলবেন তা প্রয়োজন বোধে আমরা আপনার বিরুদ্ধে আদালতে ব্যবহার করতে পারি। তখনই আমার সন্দেহ হলো ওরা আমাকে একটা জঘন্য অপরাধে ফাঁসাতে চায়। আমি আপনার অনেকগুলো কাহিনী পড়েছি, তাই আমার মনে হলো এক্ষেত্রে সংবিধানগত অধিকারে আমি প্রশ্নের জবাব দিতে অস্বীকার করতে পারি। তাই আমি আর কোনো কথা বলিনি। আমি কি ভুল করেছি? না, তুমি ঠিকই করেছো। এবার বলো, মন বাহাদুর তোমার কাছে যে পিস্তলটা গচ্ছিত রেখে গেছিল সেটা কেমন করে লক কেবিনে পাওয়া গেল? তুমি কি নিজেই সেটা লক কেবিনে নিয়ে গিয়েছিলে? না, আমি বলছি বিস্তারিত। শুক্রবার 2রা সেপ্টেম্বর ভোর 6টার বাসে উনি পহেলগাঁও থেকে শ্রীনগরে যান। ফিরে আসেন ওই দিনই সন্ধ্যার সময়। ওর সঙ্গে ছিল মুন্না। সেটা আমাকে উনি উপহার হিসাবে দিয়েছিলেন। শনি আর রবি উনি পহেলগাঁওয়েই ছিলেন। রবিবার বিকেলের দিকে উনি বললেন যে দিন 10-12 জন্য বাইরে যাচ্ছেন। আমি জানতে চাইলাম যে কোথায়। বললেন, ভবঘুরেকে বিয়ে করেছো রমা, সব কথার জবাব পাবে না, তবে দিন 10-12 পরে ফিরে আসব। তারপর কি ভেবে নিজে থেকেই বলেন যে এখন সংসারী হয়েছি, এবার থেকে আত্মরক্ষার একটা অস্ত্র সঙ্গে রাখতে হবে। শুনে আমার কেমন যেন খটকা লাগলো। প্রশ্ন করলাম, তুমি কি কিছু বিপদের আশঙ্কা করছো? উনি ম্লান হেসে বললেন, ঠিকই ধরেছো তুমি। আজকালের মধ্যে একজনের সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে। ভাবছি একটা ছোরা কিনে ফেলি। তোমার কাছে গোটা 20 টাকা হবে? আমি বললাম, টাকা দিচ্ছি, কিন্তু ওই সঙ্গে আরও একটা জিনিস তোমাকে দিতে পারি, একটা লোডেড রিভলভার। উনি খুব অবাক হয়ে গেলেন। তখন বুঝিয়ে বললাম যে বাহাদুর সেটা আমার কাছে রেখে গেছে, ফিরে এসে নেবে। উনি তখন বললেন, তাহলে টাকা চাই নে, তুমি ওই রিভলভারটাই দাও, দিন 7 পরে ফেরত পাবে। বললেন, ভয় নেই, ওটা আমি ব্যবহার করব না, কিন্তু ওটা কাছে থাকা ভালো। আমি তখন ওকে রিভলভারটা দিলাম। উনি সেই দিনই বিকালে চলে গেলেন। আমি স্বপ্নেও ভাবিনি যে উনি ওই লক কেবিনেই যাচ্ছেন। তারপর আর তাকে কোনোদিন দেখিনি। বাসু মিনিট খানেক কি ভাবলেন, তারপর বললেন, আমার কাছে কিছু গোপন করনি তো? মেয়েটিও এতক্ষণ নতমুখে কি ভাবছিল, বলল, হ্যাঁ, একটা কথা এখনো আপনাকে বলিনি, সেটাই বোধহয় আমার বিরুদ্ধে সবচেয়ে খারাপ এভিডেন্স। বাসু সোজা হয়ে বললেন, কি?
আমি মঙ্গলবার খুব ভোরে উঠে ওই লক কেবিনের দিকে গিয়েছিলাম। মঙ্গলবার 6 তারিখ বেলা 10টা নাগাদ আমি ওইখানেই ছিলাম। কেন? তুমি তো জানতে না উনি ওখানেই গেছেন? না, তা জানতাম না। এটাও নিতান্তই সেন্টিমেন্ট। ওই কেবিনটার কাছে যাওয়ার একটা দুরন্ত কামনা হলো। ওই পাইন বনের মৃদু গন্ধ, কাঠবিড়ালি আর পাখিগুলোর, কি বলবো, আমি একটু পাগলাটে ধরনের, যখন যা খেয়াল চাপে। ঠিক আছে, কৈফিয়ত দিতে হবে না। তুমি কি করেছিলে শুধু তাই বলো। কেমন করে গেলে ওখানে? ভোরবেলা রওনা হয়েছিলাম, কিছুটা বাসে কিছুটা হেঁটে। ওখানে গিয়ে পৌঁছায় 10টা নাগাদ। তারপর 10:30 নাগাদ ওখান থেকে ফিরে আসি। অফিসে যাইনি, ক্যাজুয়াল লিভ নিয়েছিলাম। তোমাকে লক কেবিনের কাছাকাছি কেউ দেখেছিল? হ্যাঁ, ওখানকার দারোয়ান। তুমি কি দেখলে? লক কেবিনটা বন্ধ? হ্যাঁ, এখন বুঝতে পারছি উনি তখন কাছেই কোথাও বসে মাছ ধরছিলেন। জানলা দিয়ে ভেতরে উঁকি দাওনি? না, আমি তো শুধু বেড়াতেই গিয়েছিলাম। আবার কিছুক্ষণ দুজনেই চুপচাপ। হঠাৎ মেয়েটির চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। বলল, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে উনি নেই। কেন কেন এমন করে ওকে মারলো বলুন তো? এমন একজন সরল শান্ত প্রকৃতিপ্রেমিক মানুষ। বাসু ওর খোপাটা নেড়ে দিয়ে বললেন, মনকে শক্ত করো রমা। 2-4 দিনের মধ্যেই তোমার কেস উঠবে আদালতে। প্রাথমিক শুনানি। তোমার বিরুদ্ধে যেরকম কেস, আমার আশঙ্কা হয় দায়রা সোপর্দ হবেই, যদি না আমি তার আগে কোনো সন্দেহাতীত প্রমাণ সংগ্রহ করে। মেয়েটি ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমি ওদের কি বলবো? ওরা যদি সব কথা জানতে চায়, কতটা বলবো? আমি কি বলবো যে কোনো কথার জবাব আমি দেব না? বাসু উঠে দাঁড়ান, বলেন, না, ঠিক উল্টোটা। তুমি আদ্যন্ত সত্য কথা বলবে, কোনো কিছু গোপন করবে না, মনে থাকবে? 6 তারিখ সকালে যে আমি ওখানে গিয়েছিলাম। বললাম তো, দ্য হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। মেয়েটি কুঞ্চিত ভ্রুভঙ্গে বলল, কিন্তু কাল বিকেলে তো আপনি আমাকে পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন। বাসু হাসলেন, বললেন, না রমা, পুলিশের কাছ থেকে নয়। আমি লুকিয়ে রাখতে চেয়েছিলাম সেই লোকটার কাছ থেকে যে মুন্নাকে মারতে আসছে। সে কে? বুঝলে না? আমি জানতাম লোকটা মুন্নাকে খুন করতে আসবে। তুমি যদি তাকে দেখে ফেলতে, পাখিটাকে মারতে বা প্রতিবাদ করতে যেতে, তাহলে লোকটা তোমাকেও মেরে ফেলতো। লোকটা একটা খুন আগেই করেছে, মহাদেব প্রসাদকে। প্রয়োজন হলে সে আর একটা খুনও করে বসতো। কিন্তু কিন্তু আপনি কি করে জানলেন যে লোকটা মুন্নাকে মারতে আসবে? পিওর ডিডাকশন রমা, পরে তোমাকে বুঝিয়ে বলবো। এখন বলো, আদ্যন্ত সত্যি কথা বলতে পারবে তো? আবার ম্লান হাসলো মেয়েটি, বলল, আদ্যন্ত সত্যি কথা বলা কি এতই কঠিন? দেখবেন আমি পারবো। সেশনস চলছে। জাস্টিস লাল 10টার সময় আদালতে যাবেন। আদালত অবশ্য ঠিক পাশের ঘরখানায়। এখানা ওর চেম্বার। ঠিক 9:30টার সময় বাসু সাহেবকে নিয়ে শর্মাজি ওর ঘরে এলেন। জাস্টিস লাল বাসুরই সমবয়সী, 2-1 বছরের ছোট বড় হতে পারেন। এক মাথা ধবধবে চুল, গোঁপদাড়ি কামানো, বয়সের ভারে নুয়ে পড়েননি। চোখে একটা মোটা ফ্রেমের চশমা। বাসু সাহেবের দিকে হাত বাড়িয়ে বললেন, ডিলাইটেড টু মিট ইউ মিস্টার বাসু। আপনার সব কীর্তি কাহিনী আমার জানা, চাক্ষুষ দেখিনি, এই যা। বাসু আন্তরিকতার সঙ্গে করমর্দন করে বললেন, স্যার, আপনার বিরুদ্ধে আমি ডাকাতির অভিযোগ আনবো। মানে? এখানে এসে প্রথমেই আপনাকে যে কথাগুলো বলবো ভেবে এসেছিলাম, তা আপনি ছিনিয়ে নিয়ে বলে ফেললেন। হো হো করে হেসে উঠলেন লাল। বাসু যোগ করেন, আইন এবং আদালত বিষয়ে আপনার মৌলিক চিন্তা আমাদের মুগ্ধ করেছে, বিশেষ করে শেষ বইখানা, অ্যান অ্যানালিসিস অব জুডিশিয়ারি।
যাক, ওটা পড়া আছে আপনার, তাহলে অল্প কোথায় ছাড়া যাবে। 10টায় আমার একটা কেস আছে, তাই সংক্ষেপে সারতে চাই। আপনাকে ডেকেছি একটা একাডেমিক ডিসকাশনে, মানে আইন আদালত সম্পর্কে নৈর্ব্যক্তিক আলোচনায়। বস্তুত আমি একটি প্রস্তাব রাখবো আপনার সামনে। আপনি গ্রহণ করতেও পারেন, বর্জনও করতে পারেন। বাসু বলেন, বলুন। লাল বলেন, সময় কম, সরাসরি বিষয়বস্তুতে আসা যাক। আপনি আমার বইটা পড়েছেন, আপনি জানেন আমি তাতে ভারতীয় জুডিশিয়ারির সমস্যাগুলি এবং সমাধানের বিষয়ে আলোচনা করেছি। যে কোনো আদালতে যান, দেখবেন মামলা 5, 7, 10 বছর ধরে ঝুলে আছে, শুধু হিয়ারিং ডেট আর হিয়ারিং ডেট। অথচ বছরের 365 দিনের মধ্যে আদালতই সব থেকে বেশি দিন বন্ধ থাকে। কলকারখানার কথা ছেড়ে দিন, স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অফিসের তুলনায় কোর্টের ছুটি অনেক অনেক বেশি। যদি প্রশ্ন করেন কেন, জবাব শুনবেন জজ সাহেবদের বেশি বিশ্রামের দরকার, তাদের ল পয়েন্টের পড়াশোনার সময় চায়, যেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের তা চায় না। দ্বিতীয় কথা, এই গোটা কাঠামোটাকেই আমি আমার গ্রন্থে আক্রমণ করেছি। আপনার মনে আছে নিশ্চয়ই, শেষ দিকে আমি বলেছি পিপলস কোর্ট বা গণ আদালতের কথা। আমি বলেছিলাম চেষ্টা করে দেখা যেতে পারে বিচার ব্যবস্থা ধীরে ধীরে দেশের নির্বাচিত প্রতিনিধিদের উপর আংশিকভাবে নষ্ট করে ওই পাহাড় প্রমাণ এরিয়ার কেসগুলো শেষ করা যায় কিনা। দেশে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আছেন দেশ 10-এর আস্থাভাজন প্রতিনিধিরা। আমি প্রস্তাব রেখেছিলাম সেসব নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে জুরির মাধ্যমে কিছুটা সুবিধা করতে পারি কিনা। আমার প্রস্তাবটা ছিল এই রকম: বর্তমানে এক শ্রেণীর ক্রিমিনাল কেসগুলোর প্রাথমিক বিচার হয় ম্যাজিস্ট্রেটের কোর্টে। সেখানে প্রাইমা ফেসি কেস প্রতিষ্ঠিত হলে সেগুলি দায়রার সোপর্দ হয়, অর্থাৎ সেশনসে আসে। শুধুমাত্র কলকাতা আর মাদ্রাজ প্রেসিডেন্সিতেই হোমিসাইডের কেসগুলো বিচার হয় 3 ধাপে। প্রথমে করোনারের আদালত, তারপর ম্যাজিস্ট্রেটের এবং সবশেষে সেশনসে। তারপর অ্যাপিল হলে তা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো আছেই। কলকাতা বা মাদ্রাজ ছাড়া বোম্বাই বা দিল্লির মতো শহরেও করোনারের ব্যবস্থা নেই। যদি জানতে চাই কেন, তাহলে জবাব শুনতে হবে ব্যবস্থাটা করা হয়েছিল 1861-এ। তখন বোম্বাই জমজমাট হয়নি, দিল্লির রাজধানীও ছিল না। আমি প্রস্তাব করেছিলাম ভারতবর্ষের প্রতিটি রাজধানীতেই করোনারের আদালত থাকবে এবং করোনার হবেন পঞ্চায়েতের নির্বাচিত কোনো সভাধিপতি। এটাই আমার প্রথম পর্যায়ের পিপলস কোর্ট বা গণ আদালত। সভাধিপতি করোনার হোমিসাইড কেসগুলোর প্রাথমিক শুনানি নিলে ম্যাজিস্ট্রেটের আদালতের কাজ অনেক সংক্ষেপ হয়ে যাবে। এই পরীক্ষা ফলপ্রসূ হলে আমরা দেখব ওই সভাধিপতি করোনারকে শর্ট কোর্স দিয়ে তাদের ফাস্ট ট্র্যাক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায় কিনা। সেক্ষেত্রে ওই করোনার আদালত থেকে কেস সরাসরি দায়রায় আসবে। এ নিয়ে আমি সুপ্রিম কোর্টের কয়েকজন জাজের সঙ্গে এবং অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলি। ওরা পরীক্ষামূলকভাবে একটি কেস করতে সম্মত হয়েছেন। বিশেষ আদেশনামা জারি করে আমাকেই সেই পরীক্ষাটি করতে বলেছেন। ওই বিচারের প্রসিডিংস আদ্যন্ত টেপ করা হবে, যেটা শুনে সুপ্রিম কোর্ট বিধান দেবেন এ জাতীয় বিচারের সম্ভাবনা কতখানি। মুশকিল হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতি পেলেও আমি সেটা কার্যকর করতে পারছিলাম না নানান কারণে। সে যাই হোক, এখন দেখছি একটি অপূর্ব সুযোগ এসছে। লেট মহাদেব প্রসাদ খান্নার খুনের মামলাটা। মহাদেব প্রসাদ ex-MP, স্বনামধন্য ব্যক্তি, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ কেস। এদিকে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এই কেসটার জন্য সিবিআই থেকে একজন বিশেষজ্ঞকে এনেছেন।
ফলে এই কেসটা সর্বভারতীয় রূপ নিতে চলেছে। তারপর যখন শুনলাম ডিফেন্স কাউন্সিল হচ্ছেন পেরি মেসন অব দ্য ইস্ট, তখনই আমি মনস্থির করেছি, এখন আপনি বলুন, আপনি কি এ বিষয়ে আমার সঙ্গে সহযোগিতা করবেন? বাসু বলেন, আমি এখনো ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারিনি। ওই সভাধিপতিকে কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পদাধিকার বলে প্রাপ্ত অধিকার দেওয়া হবে? জুরি থাকবে কি? ক্রস এক্সামিনেশন, রিডাইরেক্ট ইত্যাদি থাকবে? বিচারক যেহেতু আইন জানেন না, তাই বেআইনি কিছু হলে তা কে দেখবে? না, 150 বছর আগে যেভাবে বিচার হতো সেভাবেই হবে। বাদী ও প্রতিবাদী তাদের বক্তব্য প্রতিষ্ঠা করতে ইচ্ছা মতো সাক্ষীদের সমন করবেন। করোনার আদালতে যেভাবে বিচার হয় সেভাবেই হবে। আর একটা কথা, আমি নিজে উপস্থিত থাকব। বিচারক অনভিজ্ঞতার জন্য বেআইনি কিছু করলে আমি সম্পূর্ণ বিচারটাকেই বিধি বহির্ভূত বলে পুনর্বিচারের আয়োজন করব। সেই অধিকারও আমাকে দেওয়া হয়েছে। বাসু বললেন, সেক্ষেত্রে আমি সম্মত। থ্যাংক ইউ মিস্টার বাসু। বাসু বলেন, আমি ভেবেছিলাম লেট মহাদেব প্রসাদের কেসটার বিষয়েই বুঝি আপনি কিছু আলোচনা করতে চান। লাল হেসে বলেন, তাই কি পারি? ওটা যে সাবজুডিস। আদালতে অপ্রত্যাশিত জনসমাগম হয়েছে একাধিক কারণে। এই কয়দিনে সংবাদপত্রে নানা খবর ফলাও করে ছাপা হওয়াতে সাধারণ মানুষ শতই উৎসাহিত। ওদিকে ওই করোনারের আদালত নিয়ে জাস্টিস লাল যে পরীক্ষা করতে চলেছেন সে বিষয়েও আইনজ্ঞ মানুষদের কৌতূহল। সভাধিপতি করোনারের বয়স আন্দাজ 50, মাঝারি গড়ন, গম্ভীর এবং আত্মপ্রত্যয়ের একটা ভাবব্যঞ্জনায় মনে হয় তিনি দৃঢ়চেতা। সমবেত জনমণ্ডলীর উপর দৃষ্টি বুলিয়ে তিনি বললেন, বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন আজকের এই বিচার নানা কারণে আইন বিভাগের একটা বিশিষ্ট দিকচিহ্ন। আমরা এখানে সমবেত হয়েছি স্বর্গত মহাদেব প্রসাদ খান্নার রহস্যজনক মৃত্যুর বিষয়ে তদন্ত করতে। কেন তিনি মারা গেলেন, এবং যদি দেখা যায় তিনি স্বাভাবিকভাবে মারা যাননি, কেউ তার মৃত্যু ঘটিয়েছে, তাহলে কে সেই লোক সে কথাও আমরা ভেবে দেখব। আমরা এখানে কোনো অভিযুক্ত ব্যক্তি বা আসামির বিচার করতে বসিনি। আমরা শুধু নির্ধারণ করতে বসেছি পহেলগাঁওয়ের অদূরে ট্রাউট প্যারাডাইসের একটি নির্জন লক কেবিনে কিভাবে মহাদেব প্রসাদ খান্না মৃত্যুবরণ করেন। প্রথমেই বলে রাখি, আমি দেখতে পাচ্ছি কিছু ক্যামেরাধারী সাংবাদিক এখানে উপস্থিত হয়েছেন। তাদের আমি জানাচ্ছি, বিচার চলাকালে তাঁরা যেন কোনো আলোকচিত্র গ্রহণ না করেন। সাধারণ দর্শকদের আমি বলবো তাঁরা যেন কোনো গণ্ডগোল না করেন। আমি করোনারের প্রচলিত পদ্ধতিতেই অগ্রসর হতে চাই। করোনার অধিকাংশ সময়ই বাদীপক্ষের প্রতিনিধিকে, এক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর শ্রী প্রকাশ সাক্সেনাকে প্রশ্নগুলি করে যাওয়ার সুযোগ দেন। তার মানে এই নয় যে পিপিই এই বিচার পরিচালনা করবে। তার মানে এই যে পিপি আমাকে সাহায্য করবেন সত্যে উপনীত হতে, এবং এক্ষেত্রেও ওই সঙ্গে তিনি সম্ভাব্য হত্যাকারীকে চিহ্নিত করার প্রচেষ্টা করবেন। এসডিও সদর শ্রী শর্মাও এখানে উপস্থিত। তিনিও ওই কাজে আমাদের সাহায্য করবেন, যেহেতু তদন্তে তিনিও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ জাস্টিস লাল এখানে উপস্থিত আছেন। তিনি বস্তুত আমার বিচারক, যদিও তিনি এ বিচারে কোনো প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করবেন না। সে যাই হোক, আমাকে জানানো হয়েছে একজন বিশেষজ্ঞকেও কেন্দ্রীয় সিবিআইয়ের সংস্থা থেকে আনানো হয়েছে, যিনি এর জাতীয় হত্যা রহস্য উদ্ভাবনে পারদর্শী। তাঁর সাহচর্যও আমরা পাব। এছাড়া মৃত খান্নাজির পুত্র শ্রী সুরজ প্রসাদ খান্নার তরফে উপস্থিত আছেন শ্রী পি.কে. বাসু ব্যারিস্টার। প্রসঙ্গত তিনি শ্রীমতী রমা দাশগুপ্তার কৌশলীও বটে। আমি সকলকেই পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ বক্তৃতা বা চুলচেরা আইন ঘটিত অবজেকশন শুনবার জন্য আমরা সমবেত হইনি। নিছক তথ্য ছাড়া আমাদের আর কোনো কিছুতে কৌতূহল নেই। সুতরাং সওয়াল জবাবের প্যাঁচে সাক্ষীকে কায়দা করা বা গরম গরম বক্তৃতা দিয়ে জুরি ও বিচারককে অভিভূত করার চেষ্টাকে আমরা বরদাস্ত করব না। সাধারণ বিচার সভায় বাদী তার ইচ্ছামতো সাক্ষীদের ক্রমান্বয়ে আহ্বান করেন, তাকে প্রশ্ন করেন এবং প্রতিবাদী তাকে জেরা করেন।
বাদীর সাক্ষীর তালিকা শেষ হলে প্রতিবাদী তাঁর সাক্ষীদের একে একে আহ্বান করেন এবং সাক্ষ্য গ্রহণ করেন। সেবার বাদী সাক্ষীদের জেরা করেন। আমরা এই পদ্ধতিতে অগ্রসর হব না, কারণ ওই পদ্ধতি অবলম্বন করার একমাত্র হেতু বাদী অভিযুক্তকে দোষী প্রমাণ করতে চান, প্রতিবাদী প্রমাণ করতে চান সে নির্দোষ। এক্ষেত্রে অভিযুক্ত কেউ নেই। আরক্ষা বিভাগ যদি কাউকে এই কেসে আটক করে থাকে সে তাদের ব্যাপার। আমার সামনে এমন কোনো তথ্য নেই যাতে কাউকে অভিযুক্ত বা আসামিরূপে চিহ্নিত করা যায়। যেহেতু আসামি বলে কিছু নেই, তাই বাদী ও প্রতিবাদীও কেউ নেই। সুতরাং সত্য উদ্ঘাটন মানসে আমি সাক্ষীদের পর্যায়ক্রমে আহ্বান করব এবং তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাদের প্রশ্ন করব। আমার প্রশ্ন শেষ হলে পিপি এবং শ্রী বাসু যাতে সাক্ষীকে প্রশ্ন করে প্রকৃত সত্য উদ্ঘাটনে আমাদের সাহায্য করতে পারেন সেটাও আমরা দেখব। আশা করি আমি আমার উদ্দেশ্য ও কর্মপদ্ধতিটা বোঝাতে পেরেছি। এখানে তথ্য সংগ্রহের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। জেরার মাধ্যমে সাক্ষীকে দিয়ে কিছু কবুল করানো, লম্বা বক্তৃতা বা টেকনিক্যাল অবজেকশন আমরা কোনো মতেই বরদাস্ত করব না। অ্যাম আই ক্লিয়ার? বাসু উঠে দাঁড়িয়ে বললেন, আগে হ্যাঁ। পিপি সাক্সেনা এরপর উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, কিন্তু টেকনিক্যাল অবজেকশন বলতে ঠিক কী বোঝায় সে বিষয়ে করোনারের সঙ্গে আমাদের মতপার্থক্য হতে পারে। সেক্ষেত্রে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপকটি বলে ওঠেন, সেক্ষেত্রে আমি যেভাবে সেটাকে ইন্টারপ্রেট করব সেটাই গ্রাহ্য হবে। লুক হিয়ার স্যারস, আমি বিজ্ঞানের অধ্যাপক, আইন কিছুমাত্র জানি না। আমার জুরিরাও সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান ইত্যাদি। তাঁরাও আইন জানেন না। আমার উদ্দেশ্য হচ্ছে ওই রহস্যজনক মৃত্যুর বিষয়ে যেসব তথ্য এ পর্যন্ত উদ্ঘাটিত হয়েছে তাই সুসংবদ্ধভাবে সাজিয়ে দেওয়া, যাতে জুরিরা বুঝতে পারেন কিভাবে মহাদেব প্রসাদ মৃত্যুবরণ করেন। জুরিরা জানেন তাঁরা কেন এখানে সমবেত হয়েছেন। অন্তত আমি জানি আমি এ চেয়ারে কেন বসেছি। সুতরাং টেকনিক্যালিটি বলতে কি বোঝায় তার ভাষ্য আমি চূড়ান্তভাবে দেব। সর্বপ্রথমে আমি আহ্বান করতে চাই মোহাম্মদ খুরশেদকে, যিনি মৃতদেহ সর্বপ্রথম আবিষ্কার করেন। মিস্টার খুরশেদ, আপনি এগিয়ে আসুন এবং হলফনামা পাঠ করুন। এভাবেই শুরু হলো বিচার প্রক্রিয়া। একদম নতুন ধারার এই বিচার প্রক্রিয়া। জানি না পাঠকদের এই বিচার প্রক্রিয়া কেমন লাগবে। আপনারা এই বিচার প্রক্রিয়া সম্পর্কে আপনাদের মতবাদ আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই গল্পটির পরবর্তী অংশ আগামী সপ্তাহে। ভেবে দেখুন তো হত্যাকারী কে, সে সম্পর্কে আপনাদের ধারণা কি, তাও আপনারা আমাদের কমেন্টসে জানাতে পারেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এই গল্পটির শেষ অংশ আগামী সপ্তাহে। ধন্যবাদ।